লিটারেচার রিভিউ নিয়ে আসলে অনেকেরই ভ্রান্তি আছে। একটা গবেষণায় দেখা গেছে ৯০% মানুষ জানেই না লিটারেচার রিভিউ কীভাবে লিখতে হয়। বিশেষ করে বিগিনার রিসার্চারদের মধ্যে এটা নিয়ে অনেক সমস্যা রয়েছে। তো আজকের আলোচনায় আমরা খুব সহজে এবং সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব যে লিটারেচার রিভিউ কীভাবে লিখতে হয়। তো লিটারেচার রিভিউ লেখার আগে প্রথমেই যেটা ধারণা করে নেওয়া দরকার, লিটারেচার রিভিউ আসলে যে কোনো রিসার্চের নার্ভাস সিস্টেমের মতো। নার্ভাস সিস্টেম এই কারণে মানুষের ব্রেইন থেকে যেরকম আইডিয়া সূত্রপাত হয় এবং অন্যান্য বডির অন্যান্য অংশ সেই ইনস্ট্রাকশন অনুযায়ী চলে, লিটারেচার রিভিউ দিয়ে আসলে যে কোনো গবেষণারই সূত্রপাত হয়। তো লিটারেচার রিভিউ কিভাবে করতে হয়? প্রথমত আমাদেরকে ভাবতে হবে লিটারেচার রিভিউ কথাটার মানে কি। রিভিউইং লিটারেচার, এখানে লিটারেচার মানে প্রিভিয়াস রিসার্চ। সো প্রিভিয়াস রিসার্চের রিভিউ হচ্ছে লিটারেচার রিভিউ। এখন প্রিভিয়াস রিসার্চের রিভিউ আমরা কেন করব, কেন করতে হয়? এমন যদি হয় যে একজন গবেষক কোনো একটা জিনিস আগেই বের করে ফেলেছেন বা ওটা নিয়ে কথা বলেছেন, এখন আমি বিগিনার রিসার্চার হিসেবে শুধু ওই জিনিসটাই যদি আবার বের করতে চাই বা আবার সে একই কথা বলি, তাহলে তো রিপিটেশন হবে। তার মানে আমাদের জানতে হবে রিসার্চের লিগ্যাসিটা কি। লিগ্যাসি বলতে কোনো একটা টপিক, যে টপিকে আপনি রিসার্চ করবেন সেই টপিকে অন্যান্য রিসার্চাররা, আপনার আগে যারা রিসার্চ করেছেন সেই টপিকে, তারা কি কি বলে গেছেন তার একটা সার্ভে করা উচিত। তো যখন সার্ভে করব তখন এই সার্ভের স্টেপসগুলো মনে রাখতে হবে। কি স্টেপস? আমার মনে হয় এখানে 2 থেকে 3টা স্টেপস জড়িত। প্রথমে হচ্ছে আমরা যে সার্ভেটা করব সেটার সোর্স কি হবে। আমরা লিটারেচার রিভিউর সোর্স হিসেবে 3টা সোর্স ব্যবহার করে থাকি। একটাকে বলি আমরা প্রাইমারি সোর্স, একটা সেকেন্ডারি সোর্স এবং একটা টারশিয়ারি সোর্স। সো লিটারেচার রিভিউ এই 3 সোর্সেই হতে পারে। তো মেইনলি হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি সোর্সেই আমরা লিটারেচার রিভিউ দেখতে পাই। সেকেন্ডারি সোর্স বলতে এখানে জার্নাল আর্টিকেল, বুক চ্যাপ্টার, এই দুইটাই মূলত আমাদের সেকেন্ডারি সোর্স। টারশিয়ারি সোর্স হচ্ছে এনসাইক্লোপিডিয়ায় যে তথ্যগুলো থাকে, যে তথ্য ভাণ্ডার থাকে, সেটা টারশিয়ারি সোর্স। এনসাইক্লোপিডিয়া কেন টারশিয়ারি সোর্স? কারণ এনসাইক্লোপিডিয়ায় অনেক সেকেন্ডারি সোর্স একসাথে একটা সমাবেশ থাকে, এজন্য এটাকে টারশিয়ারি সোর্স বলে। তো লিটারেচার রিভিউ করার সময় এটা জার্নাল আর্টিকেল হোক বা বুক চ্যাপ্টার হোক, আমাকে ভাবতে হবে যে লিটারেচার রিভিউটা আমি কিভাবে করব। কিভাবে করব বলতে আমার থিম্যাটিক্যালি করতে পারি, ক্রনোলজিক্যালি করতে পারি, স্ট্রাকচারালি করতে পারি। থিম্যাটিক্যালি বলতে আমার কোন থিমের উপরে আমি কাজ করছি সেই হিসেবে আমার সেকেন্ডারি সোর্সগুলোকে, বুক চ্যাপ্টার, জার্নাল আর্টিকেলগুলোকে আমি ক্লাসিফাই করতে পারি। এখন এই যে ক্লাসিফাই কথাটা বললাম, এটা হলো দুইভাবে করতে পারি ক্লাসিফাই। নাম্বার 1 টু 1 করেসপন্ডেন্স আমরা করতে পারি। 1 টু 1 মানে একটা সোর্স নিলাম, আমি ধরে আলোচনার সুবিধার্থে আমি বলছি সেটা হচ্ছে সোর্স 1। তাহলে আমি এই সোর্সে আমি একটা কমেন্ট করব, কমেন্টটাকে আমি বলছি কমেন্ট 1। সো আমরা বোঝার সুবিধার্থে বলছি S1 C1। এখন আমার যদি সেকেন্ড আরেকটা সোর্স নেই, তাহলে সেটাকে আমরা বলবো S2। এখন এই S2 এর উপরে আমাকে আবার কমেন্ট করতে হবে। এখন আপনারা বলবেন যে আমি কি কমেন্ট করব। ধরা যাক কোনো গবেষক কোনো একটা জিনিস তার বুক চ্যাপ্টার বা জার্নাল আর্টিকেলে তার আর্গুমেন্টসটা পেশ করেছেন বা তার ফাইন্ডিংসটা বের করেছেন। তো আপনি লিটারেচার রিভিউতে সেই কথাগুলোই, উনি কি বের করেছেন, কি ফাইন্ডিংস তার রয়েছে বা কি আর্গুমেন্টস তার রয়েছে, সেটা আপনি তো অবশ্যই বলবেন, কিন্তু বলেই থেমে গেলে হবে না বা অন্য সোর্সে চলে গেলে হবে না। আপনাকে এখানে আপনার কমেন্টটা কি, মানে তার ফাইন্ডিংসে বা তার যে গবেষণালব্ধ ফলাফল, সেখানে আপনার কমেন্টস বা অবজারভেশন অবশ্যই এখানে দিতে হবে। তো এখন আবারও ফিরে যাই, তো S1 টু C1 এভাবে চলবে, আবার S2 C2। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, S মানে এখানে সোর্স। সো সোর্স 2 কমেন্ট 2 মানে আপনার কমেন্ট 2, সোর্স 3 আপনার কমেন্ট 3। তার মানে কি হলো, আমরা যদি এখানে থামি S1 S2 S3, এখানে আমি দেখতে পাচ্ছি যে S1 C1, S2 C2, S3 C3। এটাকে বলছি আমরা 1 টু 1 করেসপন্ডেন্স লিটারেচার রিভিউ। কিন্তু এমন যদি হয় যে কয়েকটা সোর্স আপনার একই ধরনের কথা বলছে, মানে রিসার্চার 1 2 3 এরা আসলে একই টপিকের কথা বলছে, তখন আপনি কিন্তু ক্লাস্টারিংয়ে যেতে পারেন। ক্লাস্টারিং মানে হচ্ছে এই 3টা সোর্সকে, তাদের যে ফাইন্ডিং সেটাকে আপনি একটা প্যারাগ্রাফে লিখলেন, এরপর আপনি একটা কমেন্ট করবেন। তার মানে কি হলো, S1 S2 S3 এই 3টা সোর্স আপনি এক জায়গায়, তাদের ফাইন্ডিংস যেহেতু কমন সেগুলো আপনি বলে দিলেন। এরপরে আপনার কমেন্টটা, আপনার এই 3টা সোর্স সম্পর্কে আপনার কমেন্ট, যেটা হয়ে যাবে C1। তাহলে এইটাকে বলছি আমরা ক্লাস্টারিং। তার মানে এই যে আমরা কমেন্ট করছি, এখন ভাবতে হবে যে কমেন্ট করার উদ্দেশ্য কি, আমি কেন কমেন্ট করব। কমেন্ট করে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রিসার্চ কোয়েশ্চেনের দিকে যাওয়া। মানে আমি যদি এভাবে বলি, ইয়োর কমেন্টস উইল গাইড ইয়োর অডিয়েন্স টু ইয়োর রিসার্চ কোয়েশ্চেন। তার মানে আপনার কমেন্ট পড়তে পড়তে অডিয়েন্স নিজেই বুঝতে পারবে যে আসলে আমাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হয়তো কোনো একটা প্রশ্নের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা হচ্ছে রিসার্চারের রিসার্চ কোয়েশ্চেন। তার মানে আমরা এভাবে চিন্তা করতে পারি, লিটারেচার রিভিউর উদ্দেশ্য কিন্তু সেটাই ছিল যে ভ্যালিডেশন
or justification of your research question. মানে আপনার কমেন্টগুলোই বলে দিবে, কমেন্টগুলো বলে দিবে আপনার রিসার্চ কোয়েশ্চেনটা কতটুকু ভ্যালিড। গবেষণার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে এগিয়ে থাকতে হলে নিজের নামে কিছু পাবলিকেশন থাকা অত্যন্ত জরুরি। মার্নেট দিচ্ছে 100টিরও বেশি থিম এবং সাব থিমে অথর এবং কো অথর হিসেবে গবেষণায় অংশগ্রহণের সুযোগ, যেখানে থাকছে 10,000 টাকার সমমূল্যের 5টি কম্প্রিহেন্সিভ ট্রেনিং। তাছাড়াও গবেষণার প্রতিটি ধাপে থাকছে নিয়মিত মেন্টরশিপ, থাকছে মার্নেটের ফ্রি মেম্বারশিপের সুযোগ। এছাড়া আপনার পছন্দ মতো আন্তর্জাতিক ইন্ডেক্স জার্নালে গবেষণা প্রকাশের সহায়তা তো থাকছে। তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন। তো এই কারণেই লিটারেচার রিভিউ গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি একটা ভ্যালিড রিসার্চ কোয়েশ্চেন পেয়ে যান তাহলে অন্যান্য কাজগুলো আপনার জন্য অনেক সহজ হয়, মানে অন্যান্য সিদ্ধান্ত নিতে সহজ হয়। একটা ভালো সলিড রিসার্চ কোয়েশ্চেন একটা ভালো গবেষণার জন্ম দিতে পারে। তো ভালো রিসার্চ কোয়েশ্চেন যখন আপনি পেয়ে যান, অন্যান্য সিদ্ধান্ত একটু আগে বলেছিলাম নেওয়া সহজ হয়। অন্যান্য সিদ্ধান্ত বলতে এখানে কি বোঝায়? রিসার্চ কোয়েশ্চেনের উপর নির্ভর করে রিসার্চ মেথডটা কী হবে, রিসার্চ কোয়েশ্চেনের উপর নির্ভর করে ডেটা কালেকশন মেথডটা কী হবে, আবারও রিসার্চ কোয়েশ্চেনের উপর নির্ভর করে স্যাম্পলিংটা কেমন হবে। মানে স্যাম্পলিংয়ের তো অনেক ধরনের আছে, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, হ্যাঁ, বা কনভেনিয়েন্ট স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, এরকম স্যাম্পলিংয়ের অনেক ধরন আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, রিসার্চ কোয়েশ্চেন পেয়ে গেলে আমাদের অন্যান্য সিদ্ধান্ত নেওয়া, মানে আমার রিসার্চ মেথড কী হবে, ডেটা কালেকশন মেথড কী হবে, কোন স্যাম্পলিংয়ে যাব, হ্যাঁ, আমি ডেটা কীভাবে কালেক্ট করব, আমি ইন্টারভিউ করব, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ করব, হ্যাঁ, ডেটা এভাবে কীভাবে আমি তথ্য সংগ্রহ করব, তো এগুলো আমাদের খুব সহজ হয়ে যায়। এজন্যই লিটারেচার রিভিউ আমি সবাইকে বলবো, মানে যারা বিশেষ করে যারা নতুন গবেষক, আমি বলবো যে আপনারা খুব বেশি করে স্যাম্পল দেখেন, মানে উদাহরণ দেখেন। ভালো জার্নালে পাবলিশড যে রিসার্চ ওয়ার্ক আছে সেখানকার লিটারেচার রিভিউ অংশটা দেখে নেন। আমি আশা করছি আমার কথার সাথে মিল পাবেন যে তারা কিভাবে রিসার্চ গ্যাপটা বের করে, মানে অনলি কমেন্ট করতে করতে রিসার্চ গ্যাপটা বের করে। এখানে আমি একটু বলে রাখি যে আমি আলোচনার শেষ দিকে চলে আসছি, বাট এখানে একটা ওভারভিউ হবে লিটারেচার রিভিউ নিয়ে। সেটা হচ্ছে কি, পৃথিবীতে সকল রিসার্চ আমরা আসলে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্যাপ ফিলিং রিসার্চ, আর একটা হচ্ছে কন্টেস্টেশন রিসার্চ। গ্যাপ ফিলিং রিসার্চ কি, যে 5 জন লোক 5 রকম কথা বলছে, আপনি তাদের কথাবার্তা শুনে বুঝতে পারছেন যে সামহাউ one point is missing or they are not addressing that, or someone has addressed but it's not articulated enough, মানে তারা অ্যাড্রেস করেছে কিন্তু তারা ক্লিয়ারলি বা স্পষ্টভাবে সেটা উচ্চারণ করেনি। এটা যখন আপনি ফিল করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাপ ফিলিং রিসার্চ করার সময় হয়েছে, বা আপনার রিসার্চটা গ্যাপ ফিলিং হবে। কিন্তু এরকম যদি হয় যে সেই 5 জন রিসার্চারের মধ্যে 1 জন বা 2 জনের সাথে আপনি ডিসঅ্যাগ্রি করতে চাচ্ছেন, মনে হচ্ছে যে 3 জনের কথা ঠিক আছে বাট 1 জনের কথা বা 2 জনের কথা আপনি মেনে নিতে পারছেন না, তখনই আপনার একটা কন্টেস্টেশন রিসার্চ হবে। এবং এই কন্টেস্টেশন রিসার্চের কোন ধরনটা হবে? ক্রিটিক্যাল ডিসঅ্যাগ্রিমেন্ট রিসার্চ এখানে হবে, কারণ আপনি তার সাথে ডিসঅ্যাগ্রি করতে চাচ্ছেন। ক্রিটিক্যাল কেন? ইউ ওয়ান্ট টু ডিসঅ্যাগ্রি উইথ স্ট্রঙ্গার এভিডেন্স, ইউ হ্যাভ এভিডেন্স অ্যান্ড উইথ দ্যাট এভিডেন্স ইউ ওয়ান্ট টু ডিসঅ্যাগ্রি উইথ দ্যাট রিসার্চার, দ্যাটস ওয়াই ইট ইজ ক্রিটিক্যাল ডিসঅ্যাগ্রিমেন্ট রিসার্চ। আরেকটা হতে পারে ক্রিটিক্যাল অ্যাগ্রিমেন্ট রিসার্চ। এমনও হতে পারে অন্য একজন রিসার্চার বা ওই 5 জনের যে কোনো একজন রিসার্চার কোনো একটা কথা বলেছেন, আপনি বুঝতে পারছেন যে তার কথা ঠিক আছে বাট তার চেয়েও স্ট্রঙ্গার এভিডেন্স, মানে সেই রিসার্চারের চেয়েও স্ট্রঙ্গার এভিডেন্স আপনার কাছে আছে। কেন আছে? হয়তো সময়ের পরিক্রমায় আপনি আরও কিছু এভিডেন্স পেয়েছেন, বা আপনার যে রিসার্চ কনটেক্সট, উনি একটা দেশের কনটেক্সটে করেছেন, আপনি আরেকটা দেশের কনটেক্সটে করছেন, আপনার ভালো কিছু এভিডেন্স আছে, তাহলে ক্রিটিক্যাল অ্যাগ্রিমেন্ট রিসার্চও হতে পারে। তো এই রিসার্চের টাইপটা মনে রাখলে আমাদের সেই কমেন্টগুলো করতে সুবিধা হবে যে আমি কী ধরনের কমেন্ট করব। ডেফিনেটলি আপনি যদি ডিসঅ্যাগ্রিমেন্ট রিসার্চ করেন আপনার কমেন্টগুলো ডিসঅ্যাগ্রিমেন্টের মতোই হবে, শোনাবে। আবার যদি আপনি ক্রিটিক্যাল অ্যাগ্রিমেন্ট রিসার্চ করেন আপনার কমেন্টে ওরকম অ্যাগ্রিমেন্টের কথাগুলো থাকবে। আবার যদি গ্যাপ ফিলিং করেন তাহলে আপনি ওইটাই বলবেন যে 5 জন রিসার্চারের মধ্যে তারা তো অনেক কথাই বলেছে এই বিষয়ে, কিন্তু একটা বিষয় তারা মিস করছে বা একটা বিষয় মনে হয় তারা ক্লিয়ারলি বলতে পারেনি, তখন আপনি গ্যাপ ফিলিং রিসার্চ করবেন। তো আমার মনে হয় যে আমি খুব সহজে বুঝাতে পেরেছি যে লিটারেচার রিভিউর স্টেপসগুলো কী এবং কীভাবে করতে হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার আলোচনাটি শোনার জন্য।